ধীরাজ নামে একজন কুঠারির কুড়ুল হারিয়ে গিয়েছিল। সে তার ঘরের বাইরে অনেক চিহ্ন দেখতে পায় এবং সেই চিহ্নগুলো অনুসরণ করে সে জঙ্গলের পথে অনেক দূর চলে যায়। আরে, আর কত দূর যাব? এই দাগগুলো আমাকে কোন দিকে নিয়ে যাচ্ছে? আর আমার কাঁঠারি এখানে কেন থাকবে? কেউ তো আছে যে আমাকে কোথাও একটা নিয়ে যেতে চাইছে। জঙ্গল আরও গভীর হতে থাকে এবং বড় বড় গাছের ছায়া সারা বনকে ঘিরে ফেলে। মায়ের কথাটাই ঠিক ছিল। হায় ভগবান, কিছু তো একটা নিশ্চয়ই হয়েছে। হঠাৎ ধীরাজ থেমে যায় এবং তার পুরো চেহারা ফ্যাকাশে হয়ে যায়। এটা 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 কি হয়েছে? হে ভগবান, না, এটা হতে পারে না। সামনে একটা গাছের নিচে তার কুড়ুল এক রাজকুমারীর পেটে গাঁথা ছিল। তা দেখে ধীরাজের হুঁশ উড়ে যায়, তার মাথা ঘামে ভিজে যায়। এই জন্যই মা আমাকে একা এখানে আসতে বারণ করেছিল। ও না, আমি ফেঁসে গেলাম। আমাকে তাড়াতাড়ি এক্ষুনি এখান থেকে কোথাও একটা পালাতে হবে। তখনই সেখানে রাজা, মহামন্ত্রী এবং সেনাপতি চলে আসে। রাজার নজর যায় রাজকুমারীর মৃত শরীরের দিকে। হে ভগবান, এ কি হয়ে গেল আমার রাজকন্যা, আমার মেয়ে! মহারাজ, এই দেখুন, এই কাঠুরি এখানে কি করছে? এই সকাল সকাল, তাও আমার জঙ্গলে! দেখুন মহারাজ। হ্যাঁ, আর এই দেখুন মহারাজ, ওর রক্তাক্ত কুঠারি ওখানেই পড়ে আছে। এর থেকে বড় প্রমাণ আর কি হবে মহারাজ? এই দেখুন। তার মানে তুই আমার মেয়ের হত্যা করেছিস? এই রকম দুঃসাহস করার তোর সাহস কে দিয়েছে? না 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 মহারাজ, না, আমি তো শুধু আমার নিজের কুঠারিটা নিতে এখানে এসেছিলাম। মানে ওই আমার কুঠারটা খুঁজতে খুঁজতে এখানে পৌঁছেছিলাম। আমি জানি না যে এটা কে করেছে। আমি আসলে একদমই নির্দোষ মহারাজ। মিথ্যে, একদম পরিষ্কার মিথ্যে বলছে মহারাজ। আপনি ওর কথায় একদম বিশ্বাস করবেন না মহারাজ। আমার মেয়েকে যে খুন করেছে তাকে আমি জীবন্ত ছাড়ব না। ধরো একে! এই হচ্ছে আসল খুনি। সৈনিক, ধরো ওকে! মহারাজ, আমি বিনতি করছি, একটু শুনুন আপনি। আমার বাড়ি থেকে এই পর্যন্ত তীর দিয়ে দাগ কাটা ছিল মহারাজ। আমার কুঠারি হারিয়ে গেছিল, তাই জন্য আমি এই তীরগুলো, মানে এই দাগগুলো দেখতে দেখতে এই পর্যন্ত এলাম। আপনি বিশ্বাস করুন মহারাজ, বিশ্বাস করুন, আমি সত্যি বলছি। আপনি চাইলে তীরের দাগগুলো দেখে নিন মহারাজ, দেখে নিন আপনি। মহারাজ, ও আবার মিথ্যে কথা বলছে। আচ্ছা, ঠিক আছে, চল, আমিও দেখতে চাই তোমার বাড়ির রাস্তা। আর যদি এটা মিথ্যে হয় তো তুমি মনে রাখবে। মহারাজ, এত দয়া করার কি দরকার আছে? না মন্ত্রী, বিচারের আগে সত্যিটা জানা খুবই দরকার হয়। চলো সবাই। রাজা এবং বাকিরা সবাই ধীরাজের বাড়ি যায়। সেখানে ধীরাজের মা দরজার কাছে দাঁড়িয়েছিল। মহারাজ, আজ থেকে প্রায় ২৫ বছর আগে ধীরাজের বাবা রহস্যময়ভাবে গায়েব হয়ে যায়। তারপর থেকে আমি বনে এই কুঠিরে ধীরাজকে খুব কষ্ট করে মানুষ করি। আমার ছেলে খুব সাধারণ একজন কুঠারি, এত বড় পাপ সে করতেই পারে না। আমরা সাধারণ মানুষ মহারাজ। দেখলেন মহারাজ, দেখলেন, ওর মা ওকে বারণ করেছিল, তার মানে নিশ্চয়ই ও জানত। ব্যাস, আমি আর কিছু শুনতে চাই না। দুজনেই সমানভাবে দোষী। সৈনিক, দুজনকেই বন্দি করো। মা আর ছেলে দুজনকেই বন্দি করে নাও। চলো। না মহারাজ, আমার ছেলেকে দয়া করে কিছু করবেন না। মহামন্ত্রী, হ্যাঁ মহারাজ, বলুন। যা হবার ছিল তা হয়ে গেছে। রাজকুমারীর অন্তিম সংস্কার ওর মামা ফিরে আসার পরেই হবে। হ্যাঁ মহারাজ, যেমনটা আপনি বললেন, আমি এখনই পার্শ্ববর্তী রাজ্যে খবর পাঠিয়ে দিচ্ছি। আপনি নিশ্চিন্ত থাকুন মহারাজ। আর যত তাড়াতাড়ি সম্ভব খবর পাঠাও। রাজকুমারীর মামা মশাইকে যেন খুব তাড়াতাড়ি ডাকা হয়। আর এই দুজনকে কাল পর্যন্ত আলাদা আলাদা কারাগারে বন্দি করে রাখো। কাল সকল প্রজার সামনে এই দুজনকে আমরা মৃত্যুদণ্ড দেব। না মহারাজ, না, আমরা নির্দোষ, আমরা অপরাধ করিনি। কাল সূর্যোদয়ের সাথে সাথেই এরা শেষ হয়ে যাবে। এই আদেশ দিয়ে মহারাজ, মহামন্ত্রী এবং সেনাপতি মহলের উদ্দেশ্যে রওনা দেয়। আরে ভাই, রাজা তো এই দুজনকে আলাদা আলাদা কারাগারে রাখতে বলেছিল। হ্যাঁ ভাই, কিন্তু এখন তো আমাদের কাছে একটাই কারাগার খালি আছে না, আর বাকিগুলো তো প্রথম থেকেই ৩-৪ জন কয়েদি আছে। এখন কোথায় রাখবো এতজনকে? তুমি ভুলে গেছো নাকি? ওই কারাগারটা তো একদম খালি আছে, যেটা তো ওই তান্ত্রিক মারা গেছিল।
মনে আছে? আরে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরে চলো চলো, এই কাঠুরিটাকে ওইখানেই আটকে রাখি। ওই তান্ত্রিকের আত্মায় কেউ শান্তি দেবে না। চলো চলো। সৈন্যরা মিলে ধীরাজকে এক ভয়ানক কারাগারের মধ্যে বন্দি করে, যেখানে বলা হয় এক ভয়ঙ্কর তান্ত্রিকের মৃত্যু হয়েছিল এবং তার কঙ্কাল এখনও ওখানে রয়েছে। ধীরাজের মাকে অন্য কারাগারে বন্দি করে রাখা হয়। সৈনিকেরা সেখানে ধীরাজকে রেখে সেই কারাগার থেকে পালিয়ে যায় এবং তাকে ওই কারাগারে বন্দি করে রাখে। সেই অন্ধকার কারাগারে একা ধীরাজ ভয় পেয়ে যায়। মা, তোমার আদরের ছেলেকে দেখো আজকে কোন জায়গায় আছি আমি। তুমি কতবার বারণ করেছিলে, আজকে জঙ্গলে যাস না যাস না যাস না। রে ইস, যদি একবারও আমি যদি তোমার কথাটা শুনতাম মা, কি করব আমি এখন? ও ভগবান, না জানি আমার ছেলে ওই কারাগারে কি করছে, কেমন আছে। 25 বছর বাদে মাত্র কামানো শুরু করেছিল সে। এখন খুশির দিন আসার কথা ছিল, আর আবার বড় ঘটনা ঘটে গেল। এই তান্ত্রিক বাবা, আপনিও তো কারোর ছেলে ছিলেন, আপনারও তো মা ছিল। হয়তো আমি সেই মায়ের দিব্যি দিয়ে বলছি, আমি নির্দোষ, আমি পুরোপুরি নির্দোষ, আমার মাও নির্দোষ। দয়া করে আমাদের সাহায্য করুন, আমরা তো নির্দোষ। বলুন, আমার মন জানে আর আমার ভগবানই জানে, এটা তারই দিব্যি দিয়ে বলছি, আমরা পুরো নির্দোষ। হঠাৎ করে সেই কঙ্কালের থেকে তার আত্মা বেরিয়ে আসে। আরে বাপরে, এটা কি হলো? কে 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 আপনি? আমি সেই তান্ত্রিক যার কথা তুমি এতক্ষণ বলছিলে। দেখো আমার শরীরে কি অবস্থা হয়েছে, আমি কঙ্কাল হয়ে গেছি। আমি এই কারাগারে রাক্ষসের রূপ নিয়ে ঘুরে বেড়াই, আমার আত্মা শান্তি পায়নি। বাবা, আমি আর আমার মা একদমই নির্দোষ, আর আর আমাদের সাহায্য করুন না। আমি জানি ধীরাজ, তোমার চোখে সত্য পরিষ্কার দেখা যাচ্ছে। তোমার মায়ের মমতা আমাকে আমার মায়ের কথা মনে করিয়ে দিচ্ছে। তোমার সাহায্য করব ধীরাজ, কারণ আমি জানি রাজকুমারীর মৃত্যুর আসল সত্যিটা কি। কি সত্যি আপনি জানেন? তো বলে দিন না বাবা, আসল অপরাধী কে? আসল অপরাধী মহামন্ত্রী আর সেনাপতি। ওরা রাজ্যটা হাতে নিতে চাইছে। এই রাজার একটাই সন্তান ছিল, সেটা হলো তার কন্যা মায়া, আর ওরা ওর খুন করে দিয়ে পুরো রাজ্যটা হজম করতে চাইছে, বুঝলে? তাহলে এখন কি করব বাবা? দেখো, আমি তোমার সাহায্য সোজাসুজি করতে পারি না, কিন্তু মনে রাখবে আমরা একে অপরের সাহায্য করতে পারি। কি করে বাবা? কালী পাহাড়ে একটা সাধু বাবা থাকে, উনি বড় সিদ্ধ পুরুষ। যদি তুমি ওনার কাছে পৌঁছতে একবার সাফল্য পেয়ে যাও, তাহলে উনি তোমার প্রত্যেকটা সমস্যার সমাধান করে দেবেন, বুঝলে? কি সত্যি? তার মানে আমরা এখনো বাঁচতে পারি? হ্যাঁ, আর শোনো, যদি তুমি ওনার কাছে পৌঁছে যাও, তাহলে ওনাকে একটা প্রশ্ন নিশ্চয়ই করবে। জিজ্ঞাসা করবে, আমি কি করে মুক্তি পাব, কি করে আমার মুক্তি হবে, তবে কি করে আমি আবার আমার আসল রূপে ফিরে আসতে পারবো। আমিও তোমার মতো একজন সামান্য একটা মানুষ ছিলাম বাবু, কিন্তু এখন দেখো না, বেঁচে আছি না মরে গেছি, শুধু ঘুরে বেড়াচ্ছি, ঘুরে যাচ্ছি শুধু। নিশ্চয়ই বাবা, আমি আপনার মুক্তির রাস্তা নিশ্চয়ই খুঁজে বার করে আনব। কিন্তু আমাকে প্রথমে এইটা বলুন, আমি এখান থেকে বেরোবো কি করে? শোনো ধীরাজ, আমায় যে অভিশাপ দেওয়া হয়েছিল সেই অনুযায়ী আমি কোনো ভালো মনের মানুষকে কখনোই জ্বালাতন করতে পারি না। মানে আমি বুঝলাম না, এটা দিয়ে কি হবে বাবা? আরে এটা দিয়ে যদি আমি সত্যিকারের কোনো ভালো মনের মানুষের সাথে যাই, তো সেই ব্যক্তি আমার থেকে সে নিজের থেকেই 10 মিটার দূরত্বে চলে যাবে, বুঝলে? না, মানে এটা দিয়ে কি হবে সেটাই আমি ঠিক বুঝলাম না। হঠাৎ করে ধীরাজের চোখ দুটো চমকে উঠতে থাকে, আর সে বলতে লাগলো, হ্যাঁ, আরে হ্যাঁ, এবার আমি বুঝতে পেরেছি। যদি আমার মন পরিষ্কার হয়, তাহলে আমি আপনার কাছে যেতেই আমি আপনার থেকে 10 মিটার দূরে চলে যাব। হ্যাঁ বাবু, এইবার তুমি বুঝতে পেরেছো। আর এইভাবে আমি কারাগার থেকে বাইরে বেরিয়ে যাব। এইবার আমি বুঝলাম। হ্যাঁ, সাব্বাস, তুমি অনেক বুঝদার। তো চলো দেখা যাক, কি তুমি পরিষ্কার মনের মানুষ নাকি না। দাঁড়াও। এই কথা বলার পর তান্ত্রিক ধীরাজের কাছে যায় এবং কাছে যাওয়া মাত্রই ধীরাজ কারাগার থেকে 10 মিটার দূরে জঙ্গলে পৌঁছে যায়।
ধন্যবাদ বাবা। আমি কালী পাহাড়ের সাধুর সাথে নিশ্চয়ই দেখা করব আর আপনার মুক্তির রাস্তাও খুঁজে বার করব। আপনি নিশ্চিন্ত থাকুন বাবা, নিশ্চিন্ত থাকুন। এই বলে ধীরাজ কালী পাহাড়ের সফরের উদ্দেশ্যে রওনা দিয়ে দেয় অন্ধকার রাতে। সে চলতে থাকে। সূর্যোদয় হওয়ার আগেই সাধু বাবাকে খুঁজে বার করতেই হবে আমায়। কে জানে আমার ছেলে কি অবস্থায় আছে। আজ থেকে ২৫ বছর আগে ধীরাজের বাবার রহস্যময়ভাবে উধাও হয়ে যায়। উনার চলে যাওয়ার পর ধীরাজই তো আমার একমাত্র ভরসা। আমি আমার মাকে এরমভাবে ছেড়ে যেতেই পারি না। সাধু বাবাকে আমায় খুঁজে বার করতেই হবে। উনি আমার একমাত্র ভরসা। হে উপরবালা, আমার সাহায্য করো, আমার মাটাকে রক্ষা করো। আমার মায়ের যেন কোনো ক্ষতি না হয়। ধীরাজ চলতে চলতে হঠাৎ থেমে যায়। সামনে একটা পাথরের মূর্তি দেখতে পায়। মূর্তি দেখার পরেই তার পা থেমে যায়। সে ভয় পেয়ে বলতে লাগলো, এটা কি এই মূর্তি? এটা আবার কিরকম আজব একটা মূর্তি। হ্যাঁ, এমন মনে হচ্ছে যেন এটা আমাকেই দেখছে। হায় ওপরওয়ালা, আমি কোথায় এসে পড়লাম? হঠাৎ করে মূর্তিটা নড়ে ওঠে। পাথরের মূর্তির চোখগুলো খুলে যায় আর বলতে লাগলো, দাঁড়াও বৎস। ধীরাজের পায়ের তলা থেকে মাটি সরে যায় এটা শুনে। মূর্তিকে কথা বলতে দেখে সে চমকে ওঠে আর ভয়ে ভয়ে বলতে লাগলো, এটা কি হচ্ছে মামা? মানে পাথরের মূর্তি কথা বলছে? এটা কি হচ্ছে? আমি কোনো স্বপ্ন দেখছি না তো? পাথরের মূর্তি চলতে শুরু করে এবং তার চোখ দুটো চমকাতে থাকে। আর সে বলতে লাগলো, আমি কোনো সাধারণ মূর্তি নই, আমি একটা অভিশপ্ত মানুষ। অনেক বছর ধরে এই পাথরে আটকে আছি। মানে আপনার এই অবস্থা কোন কোন অভিশাপের জন্য হয়েছে? হ্যাঁ বৎস, কিন্তু তুমি এই রাতে কোথায় যাচ্ছিলে? বাবা, আমি কালী পাহাড়ের দিকে যাচ্ছি। ওখানে এক সাধু বাবা তপস্যা করছে, তো আমাকে ওনার সাথে দেখা করতে হবে। আচ্ছা, কেন বৎস? কি কষ্ট তোমার? কি কারণে তুমি ওখানে যাচ্ছ? আমার ওপরে রাজকুমারীর হত্যার মিথ্যে আরোপ লেগে আছে। কালকের মধ্যে আমি যদি নিজেকে নির্দোষ প্রমাণ করতে না পারি, তাহলে আমাকে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হবে। এই জন্যেই এই সমস্যার সুরাহা করার জন্য ওই সাধু বাবার কাছে যাচ্ছি। অনেক কঠিন পরিশ্রম আছে তোমার। আমারও একটা বিনতি আছে তোমার কাছে। 20 বছর ধরে আমি এই পাথরে আটকে আছি। আমি আর এখানে বন্দী হয়ে থাকতে চাই না। তুমি কি সাধু বাবাকে জিজ্ঞাসা করতে পারবে আমি এই অভিশাপ থেকে কবে মুক্তি পাব, কি করে মুক্তি হতে পারবো? আমি আপনার যন্ত্রণা বুঝতে পারছি। আমি নিশ্চয়ই সাধু বাবার থেকে জিজ্ঞাসা করব। আমি অবশ্যই আপনাকে এখান থেকে মুক্তি দিতে চেষ্টা করব। ঠিক আছে, যাও বৎস, যাও। উপরওয়ালা তোমার রক্ষা করুক। আশা করি তুমি দুটোই, মানে আমার আর তোমার দুজনের জন্যই কোনো রাস্তা বার করবেই। যাও। ধীরাজ শ্রদ্ধার সঙ্গে মূর্তিকে বিদায় দিয়ে দেয় এবং কালো পাহাড়ের দিকে এগিয়ে যায়। অন্ধকার রাস্তায় তার পায়ের চলন আরও বাড়তে থাকে এবং সে মনে নতুন উদ্যোগ অনুভব করতে থাকে। যত তাড়াতাড়ি সম্ভব সাধু বাবার কাছে পৌঁছাতে হবে। আমাকে যে কোনো মূল্যেই মায়ের প্রাণ বাঁচাতেই হবে, নইলে ওরা তো নরর মতো আমি কখনোই হতে দেব না। আমার জীবন দিয়ে হলেও আমি আমার মায়ের প্রাণ বাঁচাবো। তখনই তার নজর একটা গাছের ওপরে পড়ে। একটা পাখি বারবার ওপর নিচ করতে থাকে। ধীরাজ মনে মনে অনেক কিছু ভাবতে থাকে এবং পাখির অদ্ভুত আচরণ দেখে সে থেমে যায় এবং ওখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে পাখিটাকে দেখতে থাকে। আরে দাঁড়াও, আমার কথা শোনো। আরে তুমি তো মানুষের ভাষায় কথা বলছো। এটা কি করে হলো? আরে আমি এক অভিশপ্ত মানুষ। বিগত 25 বছর ধরে এই গাছের মধ্যেই উপর থেকে নিচে, নিচ থেকে উপরে উঠতেই থাকি। ব্যাস, দয়া করে আমার সাহায্য করো। কিন্তু এইসব হলো কি করে?
এক মহিলা আমাকে অভিশাপ দিয়েছিল। এখন আমি এই চক্র থেকে বাইরে বেরোতেই পারছি না। দয়া করে আমাকে এই যন্ত্রণা থেকে মুক্তি দাও। দয়া করে আমার সাহায্য করুন। দেখো, আমি ওই কালী পাহাড়ের সাধু বাবার কাছেই যাচ্ছি। আমি ওনার কাছে তোমার কথা নিশ্চয়ই গিয়ে বলবো। তুমি নিশ্চিন্ত থাকো। এই গাছের ওপর নিচে উড়তে উড়তে আমার আত্মা হাঁপিয়ে গেছে। দয়া করে মুক্তির আমাকে পথ দেখাও কোনো। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। আপনি চিন্তা করবেন না, নিশ্চিন্ত থাকুন। আমি যেই সাধু বাবার সাথে কথা বলবো, সবার আগে আপনার কথাই আমি সবার আগে বলবো। সত্যি, তুমি সত্যিই অনেক দয়ালু একটা মানুষ। তুমিই পারবে আমাকে এখান থেকে মুক্তি দিতে। ধীরাজ একটা লম্বা নিঃশ্বাস নিয়ে কালো পাহাড়ের দিকে এগোতে থাকে। তো দুই জীবনকে অভিশাপ থেকে মুক্তি দিতে হবে, আর মাকেও বাঁচাতে হবে। হে ওপরওয়ালা, হে ওপরওয়ালা, আমায় সাহায্য করো। কিছুক্ষণ হাঁটার পরে ধীরাজ একটা বানরকে দেখতে পেল। সে বানরটাকে দেখে বলতে লাগলো, এটা কি? এটা আসলে কি? হায় ওপরওয়ালা, এ বানরটা এখানে এইভাবে কেন দাঁড়িয়ে আছে? আমার তো মনে হচ্ছে এও একটা মানুষ। হে ওপরওয়ালা, এও আগার কোনো একটা অভিশাপের শিকার নয় তো? হ্যাঁ বন্ধু, আমিও একটা অভিশাপের শিকার। আমি এই অবস্থায় ২০ বছর কাটিয়ে দিয়েছি। এই বানরের রূপে দিন কাটাতে আমার আর ভালো লাগে না। তুমি কি আমাকে এই রূপ থেকে মুক্তি দিতে পারো? আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। আপনি চিন্তা করবেন না। আমি কালী পাহাড়ের মহান তপস্বী বাবার কাছে যাচ্ছি। উনি খুবই প্রভাবশালী। আমি ওনার থেকে আপনার অভিশাপ থেকে মুক্তির উপায় নিশ্চয়ই জিজ্ঞাসা করব। আপনি নিশ্চিন্ত থাকুন, আমি আপনাকে অবশ্যই মুক্ত হতে সাহায্য করব। ধন্যবাদ বন্ধু, আমি আপনার উপকার কখনো ভুলব না। আপনি খুব দয়াবান। আমি উপরওয়ালার কাছে প্রার্থনা করব যেন আপনি সকল বিপদ থেকে মুক্ত হতে পারেন। ধীরাজ আবার ওই বানরটাকে দেখে। এখন তার কাঁধে 4 অভিশপ্ত জীবের মুক্তি পাওয়ানোর ভার ছিল। কালো পাহাড়ের দিকেই সে এগোতে থাকে, যেখানে হয়তো এই সমস্ত সমস্যার সমাধান থাকবে। এরপর কি হবে সেটা জানতে দ্বিতীয় পর্বের জন্য অপেক্ষা করতে হবে। দ্বিতীয় পর্ব দেখতে চাইলে ভিডিওতে লাইক দিয়ে কমেন্টে পার্ট 2 লিখে কমেন্ট করো।